বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনালিজম কি এবং এলিমেন্টস অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে আমাদের আলোচনা হবে আজকে। প্রথমেই দেখে নেওয়া যাক, আমরা ইমেজটার দিকে একটু খেয়াল করি ন্যাশনালিজম বোঝার জন্য। শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে ছোট করে লেখা আছে ফলো মি, আর এটা হচ্ছে একটা পতাকা। আর এই যে পতাকা ধরেছে তার পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে। তা অন্যভাবে চিন্তা করলে একজন ব্যক্তি যে পতাকা ধরে আছে তার নিচে যে একটা প্রবাহটা সেটা ছোট হয়ে আছে, কিন্তু ক্রমান্বয়ে একেবারে এদিকে এসে এ পর্যন্ত সেটা অনেক বড় হয়েছে। এর মাধ্যমে উপস্থাপন করছি যে একজন ব্যক্তি নেতৃত্বে যখন অনেক মানুষ একই চিন্তা, একই মতাদর্শ, একই চেতনা থেকে, একই মানসিকতা থেকে এক হয়, একত্রিত হয়, সেই একত্রিত হওয়াটাই হচ্ছে জাতীয়তাবাদ। অন্যভাবে বললে, একেবারে কেতাবি ভাষায় যদি যাই তাহলে বলতে হয় দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট ভূখণ্ডে মানুষ যখন একই ধরনের চেতনা, একই ধরনের সংস্কৃতি, একই মানসিকতা বা একই অনুভূতি লালন করে, তখন তাকে জাতীয়তাবাদ বলা হয়। আমি আবার বলছি, একটা নির্দিষ্ট অঞ্চলে বা একটা দেশের দীর্ঘদিন ধরে মানুষ একসাথে বসবাস করার কারণে তাদের মধ্যে যে সমজাতীয় চেতনা সৃষ্টি হয়, সমজাতীয় অনুভূতির সৃষ্টি হয় এবং একই ধরনের চেতনা লালন করে, সেই চেতনাকে বলা হয় জাতীয়তাবাদ। সংস্কৃতিগত কারণে, ভাষাগত কারণে, প্রথাগত কারণে, ঐতিহ্যগত কারণে, আর ভৌগোলিক যে নৌকুট্য আছে সেই নৌকুট্যগত কারণে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ একই ধরনের চেতনা লালন করে, সেই চেতনাকে বলা হয় জাতীয়তাবাদ। যেমন আমাদের এই বাংলাদেশে, অর্থাৎ হিমালয়ের দক্ষিণ পাশে, বঙ্গোপসাগরের উত্তর পাশে এই অঞ্চলের মানুষ, ভাটি অঞ্চলের এই মানুষ বাংলা ভাষায় কথা বলে, দীর্ঘদিন ধরে একই সংস্কৃতি লালন করে এবং মোটামুটি ধর্মীয় বিশ্বাসও কাছাকাছি। সেই হিসেবে আমাদের এই অঞ্চলের মানুষের যে চেতনা, সেই চেতনা মানে সমজাতীয় যে চেতনা, সেই চেতনাকে বাঙালি জাতীয়তাবাদ বলা হয়। আবার ভারতের মানুষ তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ভাষাগত দৃষ্টিকোণ থেকে, সংস্কৃতিগত দৃষ্টিকোণ থেকে অন্যদের চেয়ে ভিন্ন বিধায় তারা ভারতীয় জাতীয়তাবাদ লালন করে। আবার ভারতের মধ্যে প্রাদেশিক বিচার অনেকগুলো জাতীয়তাবাদ রয়েছে, যেমন বাঙালি জাতীয়তাবাদ, আসামি জাতীয়তাবাদ, বা পাঞ্জাবি, যারা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা তাদের এক ধরনের সংস্কৃতি, তাদের এক ধরনের ঐতিহ্য আছে। যাই হোক, তাহলে অঞ্চল বিশেষে এক এক ধরনের জাতীয়তাবাদ রয়েছে। আর রাষ্ট্র সৃষ্টির জন্য বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে একটা রাষ্ট্র হওয়ার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে, একটা নির্দিষ্ট অঞ্চল থেকে রাষ্ট্র হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষকে বৈশ্বিকভাবে বোঝাতে হবে, বৈশ্বিক পরিমণ্ডলে তাদের বোঝাতে হবে যে তারা জাতি হিসেবে অন্যদের চেয়ে ভিন্ন। তারা কোনো যদি বড় জাতির অধীনে থাকে তাহলে তাদের যে মানবিকতা বা তাদের যে সুকুমার বৃত্তি আছে সেগুলো সঠিক বিকাশ হবে না। তো তার মানে এক সময় ছিল সিটি স্টেট, আজ থেকে গ্রিস
সংস্কৃতি যখন ছিল, সিটি স্টেট যখন ছিল আজ থেকে 2500 বছর আগে, তারপর আসছে মেকিয়াভেলির মাধ্যমে ন্যাশনাল স্টেট। এখনো ন্যাশনাল স্টেটের যে কনসেপ্ট রাষ্ট্র হওয়ার জন্য, সেটা বৈশ্বিকভাবে রয়েছে। শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে একটু বইয়ের ভাষায় জাতীয়তাবাদটা কি একটু বোঝার চেষ্টা করি। Nationalism is an idea and movement that promotes the interest of a particular nation as in group of people. যখন একটা অঞ্চলের মানুষ একই ধরনের চেতনা লালন করে, একই ধরনের স্বার্থ লালন করে, তখন তাকে জাতীয়তাবাদ বলতে পারি, স্পেশালি উইথ দি এইমস অফ গেমিং অ্যান্ড মেনটেনিং দ্য নেশনস সভরেনিটি। অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্নে যখন একই ধরনের চেতনা লালন করে, তাকে জাতীয়তাবাদ বলে। ন্যাশনালিজম হোল্ডস দ্যাট ইচ নেশন শুড গভর্ন ইটসেলফ ফ্রি ফ্রম আউটসাইড ইন্টারফেয়ার। এই কথাটা আমি একটু আগে বলেছি যে ন্যাশনালিজমের মূল ভিত্তি হচ্ছে নিজেরা নিজেদেরকে শাসন করবে এবং অন্যদের দ্বারা শাসিত হবে না। এই কথাটা এখানে আসছে। তারপর যেটা দেখছি সেটা হচ্ছে and idea basis for politely and that the nation is the only rightful source of a particular power. যাই হোক, জাতীয়তাবাদ হচ্ছে তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করার কারণে, সংস্কৃতিগত কারণে, ভাষাগত কারণে, ধর্মীয় কারণে, ঐতিহ্যগত কারণে যে সমজাতীয় চেতনা বিরাজ করে, সেই সমজাতীয় চেতনাটাই জাতীয়তাবাদ। আর এই চেতনা যখন রাষ্ট্র সৃষ্টির জন্য আন্দোলন করা হয়, তখন জাতীয়তাবাদী চেতনা বা রাষ্ট্র সৃষ্টির, যেমন আমাদের এই উপমহাদেশে বাঙালি জাতীয়তাবাদ একসময় হয়েছে, ভারতীয় জাতীয়তাবাদ হয়েছে, আবার হিন্দু মুসলমানদের উপস্থিতির ভিত্তিতে 1947 সালে 14 আগস্টে ভারত পাকিস্তান রাষ্ট্র হয়েছে। সব কিছুর ভিত্তি হচ্ছে জাতীয়তাবাদ। শিক্ষার্থীরা, আমরা এলিমেন্টস অফ ন্যাশনালিজমের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে জিওগ্রাফিক্যাল ইউনিটি, অর্থাৎ জাতীয়তাবাদ হওয়ার জন্য, জাতীয়তাবাদী চেতনা তৈরির জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ভৌগোলিকভাবে একতা। ভৌগোলিক ঐক্য যদি না থাকে তাহলে জাতীয়তাবাদী চেতনা হয় না। যেমন একটু উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। বাংলা ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশে যেরকম আছে, পশ্চিমবঙ্গ আছে, আসামেও আছে, এর বাইরেও বিশ্বের বিভিন্ন, বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাঙালি বসবাস করে। জীবিকার তাগিদে হোক বা অন্য কোনো শিক্ষার তাগিদে হোক বা অন্য কোনো কারণে বাঙালি বসবাস করে। কিন্তু এই বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হলে যেগুলো ভৌগোলিকভাবে কাছাকাছি আছে, অর্থাৎ বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, এই অঞ্চলের মানুষের মধ্যে চেতনা সৃষ্টি হলে সেটা কার্যতত্ত্বে বৈশ্বিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বা সেই চেতনা সত্যিকার অর্থে সৃষ্টি হবে। কিন্তু বিশ্বের একেবারে আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় যে বাঙালি আছে, সেই বাঙালির যদিও বাংলা ভাষায় সে কথা বলে, কিন্তু তার মধ্যে ওভাবে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হবে না। যেমনটা করে আমার প্রতিবেশী আসামের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী সৃষ্টি হবে, বা পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা থাকবে। আস্তে এখান থেকে 500 মাইল দূরে বাঙালি বাংলা ভাষায় কথা বলে ওরকম কোনো কমিউনিটি থাকলে তাদের মধ্যে ওই চেতনা থাকলেও সেটা কার্যত কোনো কাজে আসবে না। তাহলে ভৌগোলিক যে নৌকট্য, ভৌগোলিক যে ইউনিটি, সেটা যদি থাকে তাহলে তার মাধ্যমে চেতনার তৈরি হয়। যেমন আরেকটা উদাহরণ দিই, জাতীয়তাবাদ বিকাশের জন্য ভাষা একমাত্র উপাদান নয়, আরো অনেকগুলো উপাদান আছে। আমাদের বাংলাদেশে বাঙালি ছাড়াও আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষ আছে। বা ভারতের কথাই বলি, ভারতে শুধু যে হিন্দি ভাষায় কথা বলে এমন না,
পাশাপাশি বা পশ্চিমবঙ্গে শুধু যে বাংলা ভাষায় কথা বলে এমন না, পাশাপাশি আরো অনেক ভাষায় ভাষাভাষী মানুষ আছে, হিন্দি ভাষী আছে, মারাঠি আছে, আহ, তারপর উড়িষ্যার ভাষায় কথা বলে ওরকম মানুষ আছে, নেপালি ভাষায় কথা বলে ওরকম মানুষ আছে। কিন্তু তারা বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন ভাষায় কথা বললেও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করার কারণে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি বা বাঙালি যে চেতনা বা বাঙালি যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ গ্রো করেছে, বিকাশ হয়েছে দীর্ঘদিন থেকে একসাথে বসবাস করার কারণে। তাহলে জিওগ্রাফিক্যাল ইউনিটি বা জিওগ্রাফিক্যাল যে নৈকট্য সেটা যদি হয়, তাহলে ধর্মগত ভাষাগত ভিন্নতা থাকলেও পাশাপাশি বসবাসের মাধ্যমেও জাতীয়তাবাদের বিকাশ হতে পারে। যেমন আমরা এখানে যে একটা ইমেজ দেখছি, এটা ভারতের মানচিত্র। এখানে আমরা দেখছি যে একেবারেই কাশ্মীর থেকে শুরু করে গুজরাট, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এদিকে সবগুলো প্রদেশের মধ্যে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। একেবারে সেগ্রিগেটেড, বিচ্ছিন্ন কোনো প্রদেশ ভারতে নাই। যদিও এই সেভেন সিস্টার কিছুটা বাংলাদেশের কারণে বিচ্ছিন্ন অবস্থায় আছে, তারপরেও এই পাশ দিয়ে শিলিগুড়ি করিডোর হয়ে সেভেন সিস্টারে যাওয়া যায়। তার মানে ভারতীয় জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে ভৌগোলিক যে নৈকট্য বা ভৌগোলিক যে অবস্থান, সেটা একটা বিশাল ভূমিকা পালন করেছে। তারপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে রেসিয়াল ইউনিটি, অর্থাৎ জাতিগত বা সম্প্রদায়গত যে একতা, সেই একতা থেকে তৈরি হয় জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধের তৈরি হয়। যেমন ভারতে আমাদের প্রতিবেশী প্রদেশ আসামে বাঙালি আছে, বড়ো আছে। এই দুটি জাতির মধ্যে এই যে দুটি জাতের মধ্যে বাঙালিরাও ইউনাইটেড, আবার বড়ো যারা আছে তারাও ইউনাইটেড। তাহলে এই দুই বড়োরা যতটা বড়ো সম্প্রদায় সবাই তাদের মধ্যে একটা চেতনা আছে, তাদের একটা সংস্কৃতি আছে, তাদের কিছু প্রথা আছে, ভাষা আছে। আবার ঠিক তেমনি ভাবে বাঙালিদেরও ভাষা আছে, তাদের বাঙালিদের সংস্কৃতি আছে। এই এই যে সম্প্রদায়গত বৈচিত্র্যতা, এই সম্প্রদায়গত যে স্বাতন্ত্রিকতা, এই স্বাতন্ত্রিকতা থেকেও অনেক সময় জাতীয়তাবাদের তৈরি হয়। যেমন 1971 সালে 1947 থেকে 1971 পর্যন্ত, বা অন্যভাবে বললে 1947 সালে আমরা ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র হয়েছিল। এবং যেহেতু এই অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেই হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছি শুধু একটা নিয়ামকের আলোকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক সময় জাতীয়তাবাদ সম্পূর্ণ সত্য হয়ে ওঠে না, বা সেটা প্রলঙ্গিং হয় না, সেটা টেকসই হয় না, সেটা স্থায়ী হয় না। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদ স্থায়ী হতো, তাহলে হয়তো পুরা ইউরোপ মহাদেশে একটা রাষ্ট্র হতো। কারণ ইউরোপ মহাদেশের 47টি রাষ্ট্রের মধ্যে সবগুলোই হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। তো ধর্মীয় বিচারে যদি জাতীয়তাবাদ হয়, তাহলে ইউরোপ মহাদেশে হয়তো একটা রাষ্ট্র হতো। যেহেতু সবগুলো খ্রিস্টান, সেই খ্রিস্টানদের কিনে একটা রাষ্ট্র হবে, ইউরোপ মহাদেশে একটা রাষ্ট্র হবে। আবার অন্যভাবে যদি উদাহরণ দিই, মধ্যপ্রাচ্যে তো আরবি ভাষায় কথা বলে এবং ইসলাম ধর্ম পালন করে। দুটি জাতীয়তাবাদের যদি দুটো উপাদানের কথা বলি, তাহলে আরবি ভাষায় কথাও বলে, আবার ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা মুসলমান। তারপরেও আরব বিশ্বে প্রায় 22টি রাষ্ট্র আছে। কেন? কারণ তাদের সংস্কৃতিগত বৈচিত্র্যতা রয়েছে। যাই হোক, তো রেসিয়াল ইউনিটি থেকে, অর্থাৎ সম্প্রদায়গত ইউনিটি থেকেও জাতীয়তা রয়েছে। অর্থাৎ আরব বিশ্বে তারা মুসলমান এবং আরবি ভাষায় কথা বলে, তারপরেও অনেকগুলো রাষ্ট্র। কেন? কারণ সম্প্রদায়গত বৈচিত্র্যতার কারণে। কারণ ইরাকের যারা মানুষ, তাদের সাথে সংস্কৃতিগত দিক থেকে, সাম্প্রদায়িক দিক থেকে সিরিয়ার মানুষের সংস্কৃতিগত বা সাম্প্রদায়িকগত মিল নেই। আবার সিরিয়ার মানুষের সাথে যদিও আরবি ভাষায় তারা কথা বলে, তারা মুসলমান, সবাই 99% মুসলমান। সৌদি আরবের মানুষের
ভাষাগত সংস্কৃতিগত কিছুটা বৈপরীত্য রয়েছে। সেজন্য আমরা আরব বিশ্বে একটা রাষ্ট্র না দেখে অনেকগুলো রাষ্ট্রই দেখি, 22টি রাষ্ট্রই দেখি। যাই হোক, শিক্ষার্থীরা এরপরে যেটা জাতীয়তাবাদের অন্যতম উপাদান হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে, সেটা হচ্ছে রিলিজিয়াস ইউনিটি, অর্থাৎ ধর্মীয় ঐক্য। ধর্মীয় ঐক্য থেকেও জাতীয়তাবাদ হয়। যদিও সেই ধর্মীয় ঐক্যের ভিত্তিতে জাতীয়তাবাদ হলে সেটা পরবর্তীতে এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায় একটা সময় গিয়ে। যেমন আমরা আমাদের ভারতীয় উপমহাদেশে যে রাষ্ট্র হয়েছে, ভারতীয় উপমহাদেশে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ পাকিস্তানের ভারতীয় উপমহাদেশের যে সকল অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একটা মুসলিম রাষ্ট্র, আর যে সমস্ত অঞ্চলে হিন্দু অধ্যুষিত, হিন্দুরা সংখ্যায় বেশি, সেই হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে একটি হিন্দু রাষ্ট্র। এই যে দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে দুটি রাষ্ট্র হয়েছে। বেসিস কি ছিল? বেসিস ছিল মুসলমানদের নাম, দাম, সংস্কৃতি আলাদা, আবার সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের আবেগ, অনুভূতি, ধর্মীয় বিশ্বাস, তাদের অনুপ্রেরণার জায়গা সবকিছু আলাদা। এভাবে দাঁড় করিয়ে, অর্থাৎ ধর্মীয় বিচারে ভারতীয় উপমহাদেশে দুটি রাষ্ট্র হয়েছে। তো অনেক সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদের তৈরি হয়। যেমন যদি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু না হতো, অথবা এমন হতো যে ভারতের এদিকের যে অঞ্চলগুলো আছে, আমাদের প্রতিবেশী যে সমস্ত 7 সিস্টার অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলগুলোতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোক না হয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী অথবা খ্রিস্টান ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মাবলম্বী হতো, তাহলে একটা সময় তারা হয়তো কাশ্মীরের মতো আন্দোলন করতো স্বাধীনতার জন্য। তারা আন্দোলন করছে না কেন? রিলিজিয়াস যে ইউনিটি বা রিলিজিয়াস যে সেন্টিমেন্ট, সেটা ভারতীয়, এই বৃহত্তর ভারতের সাথে তাদের ধর্মীয় সেন্টিমেন্টের ঐক্য আছে, হোমোজিনিয়াস সেন্টিমেন্ট, সমজাতীয় সেন্টিমেন্ট। সেই জন্য 7 সিস্টারের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে স্বাধীনতার জন্য আন্দোলন জোরানো হচ্ছে না। যদি এমন হতো না এখানে অন্য ধর্মাবলম্বী লোক বসবাস করে, তাহলে হয়তো কাশ্মীর যেভাবে আন্দোলন করছে সেরকম আন্দোলন হতো। তাহলে আমরা বুঝলাম যে ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদ হয়। শিক্ষার্থীরা, এখানে এই যে ধর্মীয় প্রতীকগুলো আমি দেখিয়েছি। এরপরে ইকোনমিক ইউনিটি। ইকোনমিক ঐক্য থেকে, অর্থনৈতিক ঐক্য থেকেও জাতীয়তাবাদের বিকাশ তৈরি হয়। কেন হয়? ধর্ম ভিন্ন, ভাষা ভিন্ন বা অন্যান্য বিষয়গুলো ভিন্ন আছে, কিন্তু অর্থনৈতিক স্বার্থ সবার এক। যদি অর্থনৈতিক স্বার্থ সবার এক হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়। উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। ধরো, জাতীয়তাবাদ মানে হচ্ছে একটা চেতনা বা একটা মানসিকতা, তাই তো? বঙ্গোপসাগরের একটা নতুন দ্বীপ জন্ম উঠলো, জাগলো। এই দ্বীপের নাম হলো সাপোজ সরতুফানিয়া। ওই চরের মধ্যে বাংলাদেশের মানুষও আছে, ভারতের মানুষও আছে, তারপর মিয়ানমারের মানুষও আছে, শ্রীলঙ্কার মানুষ আছে। তারা বিভিন্ন রাষ্ট্রের মানুষ মিলে বঙ্গোপসাগরের একটা দ্বীপে তারা বসবাস করেছে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, জীবিকা নির্বাহ করে আসছে। অনেকটা তারা ওখানেই দীর্ঘদিন ধরে বসবাস করে একটা রাষ্ট্রের মতোই করেছে। হঠাৎ করে ভারতীয় সৈন্যরা গিয়ে ওখানে আক্রমণ শুরু করে দিল। আক্রমণ শুরু করে দিলে দেখা যাবে ওই দ্বীপে যারা ভারতীয় বসবাস করে তারা তো বটেই, অন্যান্য যারা বসবাস করে বাংলাদেশের, মিয়ানমারের, মালদ্বীপের বা শ্রীলঙ্কার যারা বসবাস করে, সবার মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা হবে। কেন? কারণ এখানে তাদের অর্থনৈতিক স্বার্থ রয়েছে, তাদের জীবিকার প্রশ্ন রয়েছে। সেজন্য অর্থনৈতিক স্বার্থ থেকেও জাতীয়তাবাদের বিকাশ হয়। ধর্মগত বৈপরীত্য থাকতে পারে, ভাষাগত ভিন্নতা থাকতে পারে, সংস্কৃতিগত অমিল থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক স্বার্থ যদি এক হয়, তাহলে জাতীয়তাবাদের ভিত্তি তৈরি হয়, জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়। সেই চেতনা থেকে একসময় জাতীয়তাবাদ আকারে বড় হয়।
যাই হোক, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। ভাষা জাতীয়তাবাদের অন্যতম একটা উপাদান। আমরা এখানে অনেকগুলো ভাষা দেখছি। আহ, ভাষা জাতীয়তাবাদের একটা মেজর উপাদান। ভাষা জাতীয়তাবাদের কিভাবে মেজর উপাদান হয় আমি তোমাদেরকে একটু পেছনে গেলে তোমরা বুঝতে পারবে। ভারতীয় উপমহাদেশ বা তথা ভারত, মুসলমানরা যখন ভারত দখল করে তার আগে ভারত অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল। তৎকালীন সময়ে অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল। বর্তমান যে ভারত একটি রাষ্ট্র, এখানে মিনিমাম 20টির বেশি রাজ্য ছিল। কেন? কারণ ভারতের আজ থেকে 1000 বছর আগে বা 1000 বছরের কাছাকাছি আগে ভারতে অনেকগুলো ভাষা ছিল। যেমন বাংলা ভাষা, গুজরাটি ভাষা, তারপরে মারাঠি ভাষা, এরকম অনেকগুলো ভাষা ছিল। হিন্দি ভাষা ওরকম ছিল না। হিন্দি একটি অনেকটা হেটারোজিনিয়াস ভাষা, বিভিন্ন ভাষার সংমিশ্রণে একটা ভাষা তৈরি হয়েছে, যেটা হিন্দি ভাষা। তো অনেকগুলো ভাষা ছিল, পাঞ্জাবি ভাষা, বিভিন্ন ভাষা ভাষী লোক ছিল। তো এই ভাষাভাষী লোকের মধ্যে বা বিভিন্ন, যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা এক, কিন্তু ভাষাগত দৃষ্টিকোণ থেকে ভিন্নতার কারণে তারা আলাদা আলাদা স্বাধীন রাজ্য ছিল বা রাজন্যবর্গ ছিল। কিন্তু মুসলমানরা ভারত দীর্ঘদিন ধরে শাসন করার কারণে মুসলমান শাসকরা তাদের শাসনের সুবিধার্থে একটা নতুন ভাষার সৃষ্টি করে। এই ভাষাকে হিন্দি ভাষা হিসেবে আমরা বলতে পারি, বা উর্দু ভাষা হিসেবে। উর্দু এবং হিন্দি দুটি হচ্ছে যৌগিক বা কৃত্রিম ভাষা, এগুলো বেসিক কোনো ভাষা না। তো যাই হোক, এই হিন্দি ভাষা যখন ভারতের এই ভারতীয় উপমহাদেশের সব অঞ্চলের ভাষায় পরিণত, অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি, অর্থাৎ কানেক্টেড ভাষা তৈরি হলো, বিভিন্ন প্রদেশের মধ্যে একটা কানেকশন তৈরি করার জন্য, সংযোগ স্থাপন করার জন্য একটা নতুন ভাষার তৈরি হলো, তখন সবগুলো হিন্দু রাজ্য এক হয়ে গেল। অর্থাৎ ভাষাগত কারণে অনেক সময় জাতীয়তাবাদের বিকাশ হয়। পরবর্তীতে যখন ব্রিটিশরা ভারত শাসন করলো দীর্ঘদিন ধরে, প্রায় 190 বছর, তারা ইংরেজিকে 1835 সালে রাষ্ট্রীয় ভাষা করলো, এবং রাষ্ট্রীয় ভাষা করার কারণে ইংরেজি একসময় কমন ল্যাঙ্গুয়েজ হলে ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা হয়ে গেল ভারতীয় উপমহাদেশে। তখন ভারতীয় জাতীয়তাবাদ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে জাতীয়তাবাদ, সেটা আরো বেশি স্ট্রং হলো। এককভাবে পাঞ্জাবি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ বা মারাঠি জাতীয়তাবাদ, সেটাকে ছাপিয়ে এখন এখন অবস্থান হলো, এখন নতুন করে একটা বৃহত্তর পরিষদে একটা নতুন জাতীয়তাবাদের সৃষ্টি হলো, যেটা ভারতীয় জাতীয়তাবাদ। এটা ভাষাগত কারণে অনেক সময় এটা হয়। তারপরে যেটা আসছে কালচার, সংস্কৃতি। এটা জাতীয়তাবাদী চেতনা বা জাতীয়তাবাদ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতি। আমরা যদি বলি যে 1947 সালে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় বিচারে আমরা স্বাধীনতা লাভ করেছি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান পরিচয়ে। কিন্তু হিন্দু মুসলমান পরিচয়ে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে জাতীয়তাবাদের তৈরি হয়, সেই জাতীয়তাবাদ আসলে সম্পূর্ণ জাতীয়তাবাদ হয়ে ওঠে না। সাংস্কৃতিক পরিচয়ে যে জাতীয়তাবাদ হয়, সেটাই হয় সত্যিকারের জাতীয়তাবাদ। কেন? সংস্কৃতির মধ্যে ধর্ম, বিশ্বাস, প্রথা, তারপর খাদ্য অভ্যাস, সমস্ত বিষয়গুলো থাকে। অর্থাৎ কালচারের এমন একটা বিষয় যেটা একদিনে তৈরি হয় না, আবার একদিনে ধ্বংস হয়ে যায় না। তো দীর্ঘদিনের জীবন চরিত, দীর্ঘদিনের জীবন আচরণ নিয়ে সংস্কৃতি হয়। যেহেতু সংস্কৃতিগত ঐক্য থেকেই যে জাতীয়তাবাদ তৈরি হয়, সেই জাতীয়তাবাদই সত্যিকারের জাতীয়তাবাদ হয়। যেটা পাকিস্তান তৈরি হওয়ার খুব কম সময়ের মধ্যে, কোয়ার্টার সেঞ্চুরির মধ্যে আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করেছি। কেন? পাকিস্তানের সাথে আমাদের সংস্কৃতিগত যে বৈপরীত্য, সংস্কৃতিগত যে ভিন্নতা, সেই ভিন্নতার কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। আমি মনে হয় কথাটা বুঝাতে পেরেছি। যদিও তাদের সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারাও ইসলাম ধর্মাবলম্বী, পূর্ব বাংলার মানুষের সংখ্যায় বা পুরো পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মেজরিটি ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তারপরেও সংস্কৃতিগত ভিন্নতার কারণে তাদের সংস্কৃতি একরকম,
পুরো পাকিস্তানের মানুষের তথা বাংলাদেশের মানুষের সংস্কৃতি অন্যরকম। এই কারণে পুরো বাংলার মধ্যে একটা নতুন জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় এবং এই জাতীয়তাবাদী চেতনা আস্তে আস্তে ক্রমান্বয়ে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলনের দিকে ধাবিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্পিরিচুয়াল ইউনিটি, অর্থাৎ আধ্যাত্মিক যে ঐক্য, সেই আধ্যাত্মিক ঐক্য থেকেও জাতীয়তাবাদী চেতনার তৈরি হয়ে যায়। আধ্যাত্মিক ঐক্যটা কিরকম? যেমন যদি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের একজন হুজুর অথবা যে কোনো ধর্মের একজন কি বলবো, একজন বিশিষ্ট ব্যক্তিকে বা ধর্মীয় গুরুকে যদি আঘাত হানে, সে আঘাত থেকে ওই ধর্মাবলম্বী সারা বিশ্বে যারা আছে সবার মধ্যে একটা আঘাত আসে, একটা সেন্টিমেন্টে মানে ট্রমাটাইজ হয়ে একটা আঘাত আসে। এই যে আঘাত হাসার এই যে ফিলিংসটা হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল ইউনিটি তৈরি করে, সারা বিশ্বের মধ্যে একটা স্পিরিচুয়াল ইউনিটি তৈরি করে। তো এই স্পিরিচুয়াল ইউনিটি থেকে অনেক সময় জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। যেমন অন্যভাবে বলি, ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ আমলে এই দেশে স্বাধিকার আন্দোলনের জন্য বা স্বাধীনতা আন্দোলনের জন্য অনেক বিপ্লবীকে ব্রিটিশরা করেছে, ফাঁসি দিয়েছে, আবার অনেককে হত্যা করেছে। তো এই যে যেমন মাস্টারদা সূর্য সেন, ওনাকে ফাঁসি দেওয়ার কারণে ওনার মতাদর্শে ওনার স্পিরিট যারা ধারণ করত, ওনার স্পিরিট যারা লালন করত, তাদের মধ্যে একটা ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়েছে, ব্রিটিশ বিরোধী একটা মনোভাব সৃষ্টি হয়েছে। এই মনোভাবটাই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র থেকেও জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। কারণ যেখানে গণতন্ত্র রুদ্ধ হয়, গণতন্ত্র যদি তার সঠিক ওয়েতে চলতে না পারে, গণতান্ত্রিক যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে ভ্যালুস, সেগুলো যদি সঠিকভাবে চর্চা না হয়, তখন অনেক সময় জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। কারণ যেমন কাশ্মীর, ভারত অধিকৃত কাশ্মীর যেটা আছে, ওখানে গণতান্ত্রিক যে চেতনা সেটা ওভাবে নাই, যার কারণে তাদের মধ্যে বৃহত্তর ভারতের প্রতি একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে। যদিও এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিটিক্স এটার বা ইন্টারন্যাশনাল মেকানিজম এটার সাথে জড়িত, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে ভারতের অনেকটা স্বৈরতান্ত্রিকতার কারণে কাশ্মীরিদের মধ্যে একটা ভারত বিদ্বেষী মনোভাব রয়েছে। ওখানে যদি যথাসময়ে নির্বাচন হতো, তাদের মৌলিক চাহিদাগুলো ফুলফিল করা হতো, তাদের সমস্ত মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হতো, তাহলে হয়তো ভারত বিদ্বেষী যে ভাব সেটা থাকতো না। এই যে ভারত বিদ্বেষী ভাব, ভারত বিরোধী যে চেতনা সমগ্র কাশ্মীরিদের মধ্যে, সেই চেতনাটা হচ্ছে এক ধরনের গণতান্ত্রিক চেতনা। যেমন আমাদের এই উপমহাদেশে আরেকটু উদাহরণ দিই, 1970 সালের নির্বাচন। 1970 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু এই যে জনগণের রায় নিয়ে জনমতের প্রতিফলন ঘটেছে নির্বাচনের মাধ্যমে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে নির্বাচনের মাধ্যমে, সেই জনমতকে অস্বীকার করেছে পাকিস্তানের সামরিক শাসক এবং পাকিস্তানের রাজনীতিবিদরা। ফলশ্রুতিতে হয়েছে কি, পাকিস্তান বিরোধী একটা চেতনা পূর্ব বাংলার মানুষের মধ্যে আগে থেকে যে পাকিস্তানের বিরুদ্ধে যে চেতনা ছিল, সেই চেতনার মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থাৎ পাকিস্তান বিদ্বেষী চেতনা থেকে একেবারে স্বাধীনতার আন্দোলনের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছে। পাকিস্তানে আমরা আর থাকবোই না, যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা অস্বীকার করে, সেই জন্য পাকিস্তানে থাকা যাবে না। এই যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস, সেগুলো যদি একটা রাষ্ট্রে যথাযথভাবে প্রতিফলিত না হয়,
তাহলে ওই রাষ্ট্রে অনেক সময় জাতীয়তাবাদী চেতনার বিকাশ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সোশ্যাল ডিসইন্টিগ্রেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনসিকিউরিটি। অনেক সময় সোশ্যাল ডিসইন্টিগ্রেশন থেকে, অর্থাৎ সামাজিক অনৈক্য থেকে, সামাজিক অসংহতি এবং ইন্ডিভিজুয়াল ইনসিকিউরিটি থেকেও জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। তারপর যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার। কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার এটাও জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে, জাতীয়তাবাদ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে একটু বুঝিয়ে বললে, উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে তোমরা বুঝতে পারবে। যেমন ইরাকের উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে। ইরাকে 3টি সম্প্রদায়ের লোক আছে, শিয়া, সুন্নি এবং কুর্দি। 3টি সম্প্রদায়ের লোক আছে। ইরাকের ইতিহাসে আমরা যদি দেখি তাহলে ইরাকের নেতৃত্বে ছিল, অর্থাৎ ক্ষমতার ছিল সবসময় সুন্নিরা, যেটা সংখ্যায় সেকেন্ড পজিশনে। শিয়ারা সংখ্যায় বেশি, প্রায় 63%, সুন্নি হচ্ছে 25%, আর বাকিরা হচ্ছে কুর্দি। 10%-এর উপরে আছে, 10-15% এরকম কুর্দি আছে। কিন্তু সবসময় ইরাকে নেতৃত্ব দিয়েছে সুন্নিরা। তো এই সুন্নিরা শিয়াদেরকেও অনেকবার মেরেছে, তাদের মধ্যে শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব হয়েছে। সাদ্দাম হোসেন অনেক শিয়াকে একেবারে গণহত্যা চালিয়েছে, আবার কুর্দিদেরকে গণহত্যা চালিয়েছে। কিন্তু আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো 2003 সালে, তখন ইরাকের শিয়া, সুন্নি, কুর্দি সমস্ত জনগণ, যারা ইরাকি জনগণ, মানে যারা ইরাকের সার্বভৌমত্ব আছে, এই সব জনগণ আমেরিকার বিরুদ্ধে চলে গেল। এই যে আমেরিকার বিরুদ্ধে চলে যাওয়া, যুদ্ধের মধ্যে অনেক সময় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করে, যেটা আমরা ইরাকের মধ্যে দেখেছি। কেন? যেমন আমাদের বাংলাদেশে অনেক বিষয়ে আমাদের মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু তৃতীয় কোনো শক্তি বা অন্য কোনো শক্তি, বহিরাগত কোনো শক্তি যদি কোনো বাঙালিকে বা কোনো বাংলাদেশের মানুষকে বা বাংলাদেশের কোনো ভূখণ্ডে অন্যায়ভাবে প্রবেশ করে বা বাঙালিকে হেয় করে অথবা বাঙালির সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে বাংলাদেশের জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবাই এক হয়ে যায়। এই যে এক হয়ে যাওয়া, এটা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা। বাংলাদেশকে হঠাৎ করে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে আমরা সমস্ত দল, সবকিছুর ঊর্ধ্বে আমরা সবাই এক হয়ে যাব। এই যে এক হয়ে যাওয়ার যে চেতনা, এই চেতনাটা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা। তাহলে যুদ্ধ থেকেও জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কনসেপ্টটা। তারপরে যেটা আসছে হিউম্যান নেচার। মানুষ স্বাভাবিকভাবেই তার স্বাতন্ত্রিকতা নিয়ে বাঁচতে চায়। মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে, হিউম্যান নেচার হচ্ছে মানুষ তার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে বাঁচতে চায়। সেই স্বাভাবিক বৈশিষ্ট্য থেকেও অনেক সময় জাতীয়তাবাদের সৃষ্টি হয়। যেমন ব্রিটিশরা বিশ্বের অনেক জায়গায় তারা শাসন করেছে, অনেক কলোনি স্থাপন করেছে। বিশ্বের অনেকগুলো মহাদেশেই বলতে গেলে তাদের কলোনি ছিল, উপনিবেশ ছিল। তো ব্রিটিশদের দৃষ্টিকোণ থেকে তারা বলে থাকে যে রেস্ট অফ দি ওয়ার্ল্ড, ইউরোপ ছাড়া অন্যান্য এশিয়া মহাদেশ বা আফ্রিকা, ল্যাটিন আমেরিকার এই সমস্ত মহাদেশে যে পশ্চাৎপদ রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোকে করার জন্য, সভ্য করার জন্য, সিভিলাইজড করার জন্য আমরা ওই জায়গাগুলো বা ওই ইয়াগুলো আমরা দখল করেছি, ওখানে উপনিবেশ প্রতিষ্ঠা করেছি। তো এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু একটা বিষয় সত্য যে অন্যের শাসনে বা অন্যের নেতৃত্বে আমরা যতই সুখে থাকি না কেন, আমাদের সুখটা আসলে প্রকৃত সুখ হয়ে আসবে না। যেমন আমাদের বাংলাদেশের মানুষ বা আমরা যারা বাঙালি,
আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাঙালি চেতনা যারা ধারণ করি, সংস্কৃতি যারা লালন করি, এই বাঙালিদেরকে যদি হঠাৎ করে অন্য কোনো অঞ্চলের মানুষ শাসন করা শুরু করে, অন্য ভারত যেমন আমেরিকা থেকে অথবা ভারত থেকে যদি কোনো বা অন্য কোনো দেশ থেকে যদি হঠাৎ করে শাসন শোষণ করে বা আমাদেরকে প্রেসক্রাইব করে, এইভাবে তোমাদের এভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তোমাদের এভাবে পলিসি তৈরি করতে হবে, এরকম করতে হবে, তাহলে মানুষ হিসেবে বা এই অঞ্চলের মানুষ হিসেবে যে আমাদের স্বাতন্ত্রিকতা রয়েছে, আমাদের যে কিছু মৌলিক যে স্বাতন্ত্রিকতা রয়েছে, সেই স্বাতন্ত্রিকতার বিরোধী আরোপিত যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো আমরা মেনে নিতে পারবো না। এই হিউম্যান নেচার বা ব্যক্তি স্বাতন্ত্রিকতা থেকে, ব্যক্তির যে মানুষের যে স্বাভাবিক নেচার, সেই নেচার থেকে অনেক সময় জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়। শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সিস্টেম অফ গভর্নেন্স। সিস্টেম অফ গভর্নেন্সের কারণে অনেক সময় জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়। দীর্ঘদিন থেকে কোনো শাসকের অধীনে থাকলে, অধীনে যদি থাকে, তখন জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়। যেমন সাপোজ ভারত, আমাদের প্রতিবেশী ভারতের আমাদের প্রতিবেশী ভারতের 1947 সালে যখন ভারত শাসন আইন হয়েছিল, সেই ভারত শাসন আইনের আলোকে যদি বিচার করি, তাহলে ভারতে এখন কিছু রাজ্য আছে যে রাজ্যগুলো হয়তো ভারতের অধিভুক্ত হওয়ার কথা না। যেমন সিকিম, যেটা একসময় দীর্ঘদিন ধরে স্বাধীন ছিল। ইভেন ভারত 1947 সালের স্বাধীনতার পরেও আরো 30 বছর মতো এটা স্বাধীন একটা রাজ্য ছিল, রাজন্যবর্গ ছিল। তারপর এই হায়দ্রাবাদের নিজামের শাসন, ওটাও ভারত শাসনের আইনের আলোকে এটা ভারতের অংশ হওয়ার কথা ছিল না, এটা স্বাধীন থাকার কথা। তারপর আমাদের পার্বত্য ত্রিপুরাও কিছু এরকম রাজন্যবর্গ ছিল, যেগুলো ব্রিটিশ ডমিনিয়নভুক্ত ছিল কিন্তু ভারতের দখলে ছিল না। কিন্তু ভারত সেগুলো, ভারতীয় শাসকরা জোর করে সেগুলো দখল করে নিয়েছে। আচ্ছা, এই জোর করে দখল করে নেওয়ার কারণে তারাও হয়তো বা প্রতিবাদ করেনি, বা প্রতিবাদ করলেও হয়তো ভারতকে ঠেকাতে পারতো না। তো এই ভারতীয় শাসন তাদের প্রায় আজকে 40 বছর হয়ে যাচ্ছে বা 50 বছর হয়ে যাচ্ছে। ভারতীয় অধীনে দীর্ঘদিন ধরে তারা থাকার কারণে তাদের মধ্যে ভারতের প্রতি বিদ্বেষ নয়, বরং ভারতের প্রতি একটা সমবেদনা বা সহমর্মিতা বা ভারতীয় সংস্কৃতিকে ধারণ করার, লালন করার একটা মানসিকতা, একটা প্রত্যয় সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় সিস্টেম অফ গভর্নেন্স। দীর্ঘদিন ধরে কোনো শাসকের অধীনে যখন কোনো রাজ্য থাকে, তখন তাদের মধ্যে একটা চেতনা তৈরি হয়। তারপর বুর্জোয়া লিডারশিপ, যদি কোনো শাসক বুর্জোয়া হয়, সেই বুর্জোয়া শাসকের বিরুদ্ধে অনেক সময় জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়ে যায়। শিক্ষার্থীরা, ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন এডুকেশন, পশ্চিমা শিক্ষার প্রভাবেই জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়েছে সারা বিশ্বে। যেমন বর্তমান যে বিশ্ব জাতিরাষ্ট্র বা জাতিরাষ্ট্রের যে কনসেপ্ট, সেটা কিন্তু মানুষ জানতো না। যদি এই ভারতীয় উপমহাদেশে 1835 সালে ইংরেজিকে রাষ্ট্রীয় ভাষা না করা হতো, তাহলে হয়তো মানুষ আন্দোলন সংগ্রাম করে, মানুষ রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, সংগ্রাম করে গণতন্ত্র যে প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ সমস্ত শক্তির মালিক হচ্ছে জনগণ, এই কনসেপ্টটা এই অঞ্চলের মানুষের মধ্যে আসতো না। হয়তো অনেকেই বলতে পারে না, একসময় তো ঠিকই মানুষ আন্দোলন করে, যেমন বাংলাকে বুলগাকপুরের নগরী বলা হয়, বিদ্রোহের নগরী বলা হয়। কিন্তু বিদ্রোহ করেছে কারা? যারা বিদ্রোহ করেছে সাধারণ মানুষ কিন্তু বিদ্রোহ করে। বিদ্রোহ করেছে কারা? হয়তো রাজার বিরুদ্ধে তার ভাই বিদ্রোহ করেছে, অথবা চাচার বিরুদ্ধে ভাতিজা বিদ্রোহ করেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই বিদ্রোহ করেছে, বাবার বিরুদ্ধে পুত্র বিদ্রোহ করেছে। অর্থাৎ বিদ্রোহের পর্যায়টা ছিল শুধু সিংহাসন কেন্দ্রিক। সাধারণ মানুষ কখনোই জানতো না যে রাজনীতি বা এই রাষ্ট্রটা আমাদের, এই দেশের মালিক হলাম আমরা, সমস্ত ক্ষমতার মালিক যে আমরা, এই কনসেপ্টটা পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে আসছে এই দেশে। এই দেশীয় সংস্কৃতির মধ্যেই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে আসছে। যাই হোক, তাহলে ওয়েস্টার্ন এডুকেশনের একটা প্রভাবটা
রয়েছে। তারপরেও কোয়ালিটি অফ লিডারশিপ, অনেক সময় এই নেতৃত্বের গুণাবলী থেকেও জাতীয়তাবাদের বিকাশ হয়। যেমন আমাদের 1971 সালে 7ই মার্চের যে ভাষণ, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ক্যারিসমেটিক ভাষণ দিয়েছেন, সেই ভাষণের কারণে হাজার বছরের এই বাঙালি জাতিকে উনি একত্রিত করতে পেরেছেন। দল মত স্থান কাল পাত্র নির্বিশেষে ওনার জাদুকরী ভাষণ একত্রিত হয়েছে। এই যে একত্রিত হওয়া, এই একত্রিত হওয়া, সম্মোহনী নেতৃত্বে একত্রিত হওয়া, কোয়ালিটি নেতৃত্বে সমস্ত মানুষকে একত্রিত করার যে গুণাবলী, সেই গুণাবলী থেকেও জাতীয়তাবাদী চেতনার তৈরি হয়। যাই হোক, শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, জানার থাকলে আমাকে মেইল করবে, আমি তোমাদের যদ্দূর পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ক্লাস এনজয় করবে। আল্লাহ হাফিজ।